শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমরা শুরুতে এই অধ্যায়ের যে বেসিক আলোচনা রয়েছে সে আলোচনা করব এবং শেষের দিকে আমরা কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হয় এবং কি কি প্রশ্ন থাকতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই আমরা জানব প্রাপ্য কি। প্রাপ্য হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট আর্থিক পাওনা বা দাবি। আগে প্রাপ্য বলতে মনে করা হতো কোনো ব্যক্তিকে চিহ্নিত করা হতো, কিন্তু আধুনিক হিসাব বিজ্ঞানে প্রাপ্য বলতে কোনো ব্যক্তিকে না বুঝিয়ে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট আর্থিক পাওনা বা দাবিকে বোঝায়। কেননা নির্দিষ্ট সময় পরে ব্যক্তির নিকট থেকে অর্থ আদায় করে ফেললে সে ব্যক্তির সাথে আর প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক থাকে না। তাই প্রাপ্য বলতে কোনো ব্যক্তিকে না বুঝিয়ে ওই ব্যক্তির নিকট থেকে যে আর্থিক পাওনা বা দাবি সেটি হচ্ছে প্রাপ্য। এই প্রাপ্যের উৎস হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় অথবা ধারে সেবা প্রদান। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট ধারে পণ্য বিক্রয় করে অথবা ধারে সেবা প্রদান করে তখন প্রাপ্য তৈরি হয়। তাহলে প্রাপ্য হিসাবের উৎস হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় বা ধারে সেবা প্রদান। এরপরে আমরা দেখব প্রাপ্যের বা প্রাপ্যসমূহের শ্রেণীবিভাগ। মোটামুটিভাবে প্রাপ্যসমূহকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট এবং অন্যান্য প্রাপ্যাদি। শুরুতেই আমরা জানব প্রাপ্য হিসাব কি। পণ্য বা সেবা ধারে বিক্রয়ের ফলে ক্রেতা কর্তৃক বিক্রেতাকে ভবিষ্যতে অর্থ পরিশোধের মৌখিক প্রতিশ্রুতি হচ্ছে প্রাপ্য হিসাব। অর্থাৎ যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পণ্য বিক্রয় করা হয় ধারে অথবা ধারে সেবা প্রদান করা হয়, তখন যদি সেই ক্রেতা কর্তৃক একটি মৌখিক স্বীকৃতি পাওয়া যায় যে ভবিষ্যতে সে আমাকে টাকা পরিশোধ করবে, তাহলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান আমার কাছে প্রাপ্য হিসাব হয়ে যায়। অপরদিকে প্রাপ্য নোট হচ্ছে লিখিত প্রতিশ্রুতি। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমি ধারে পণ্য বিক্রয় করব তার নিকট অথবা তাকে ধারে সেবা প্রদান করব, তখন সে যদি আমাকে কোনো লিখিত প্রতিশ্রুতি দেয় একটি কাগজে বা দলিলে, তখন সেটি হয়ে যাবে প্রাপ্য নোট। তাহলে প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোটের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে প্রাপ্য হিসাব হচ্ছে মৌখিক প্রতিশ্রুতি, ভবিষ্যতে টাকা পরিশোধের একটি মৌখিক প্রতিশ্রুতি। অপরদিকে প্রাপ্য নোট হচ্ছে একটি দলিলে বা কাগজে লিখিত প্রতিশ্রুতি যে আমি এতদিন পরে এতদিনের মধ্যে টাকা পরিশোধ করব। এরপরে অন্যান্য প্রাপ্যাদির হচ্ছে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমের বাইরে, অর্থাৎ ক্রয় বিক্রয়ের সাথে রিলেটেড নয়, এর বাইরে যেই প্রাপ্য তৈরি হয় বা সৃষ্টি হয় সেগুলোকে আমরা বলতে পারি অন্যান্য প্রাপ্যাদি। এরপর আমরা আরো কিছু ইনফরমেশন জানব। প্রাপ্য হিসাবের মধ্যে রয়েছে চলতি সম্পদ। প্রাপ্য হিসাব হচ্ছে চলতি সম্পদ। এরপরে প্রাপ্য হিসাবের মেয়াদ থাকতে পারে, যেমন আমি যার কাছে বিক্রি করব ধারে তাকে আমি মেয়াদ দিয়ে দিতে পারি যে 2 মাস 3 মাস পরে, বা সে আমাকে বলতে পারে যে 2 মাস পরে অথবা 3 মাস পরে আমি টাকা পরিশোধ করব। তাহলে ওই প্রাপ্য হিসাবের মেয়াদ হয়ে যাবে 2 মাস অথবা 3 মাস, অথবা দিনেও উল্লেখ থাকতে পারে মেয়াদটি, যেমন 60 দিন 90 দিন। এরপরে প্রাপ্য হিসাবে শর্ত থাকতে পারে। যদি বিক্রেতা ক্রেতাকে শর্ত দিয়ে দেয় যে 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, তাহলে সে শর্তে নিট 30 কথাটি থাকবে। আবার যদি শর্তে বলা হয় যে যদি 10 দিনের মধ্যে পরিশোধ করা যায় তাহলে তুমি 2% নগদ বাট্টা পাবে, তাহলে শর্ত এভাবে থাকবে 2/10 নিট 30। এর মানে হচ্ছে আমি যার কাছে বিক্রি করলাম সে যদি আমাকে 10 দিনের মধ্যে অর্থ পরিশোধ করে দেয় তাহলে তাকে আমি 2% নগদ ছাড় দিব। আর নিট 30 এর অর্থ হচ্ছে অবশ্যই নিট 30 দিনের মধ্যেই আমাকে এই টাকাটি পরিশোধ করতে হবে। এর পরের পয়েন্টে রয়েছে প্রাপ্য হিসাবের কিছু ছদ্মনাম, যেমন দেনাদার, পুস্তক ঋণ, বিক্রয় খতিয়ানের জের, ট্রেড ক্রেডিট এবং সানড্রাই ডেটর। এগুলো হচ্ছে প্রাপ্য হিসাবের ভিন্ন নাম বা ছদ্মনাম। এগুলো দিয়েও পরীক্ষায় থাকতে পারে, যেমন পুস্তক ঋণ, বিক্রয় খতিয়ানের জের, এগুলো প্রায় পরীক্ষায় দিয়ে থাকে, যেগুলোর অর্থ হচ্ছে প্রাপ্য হিসাব। অপরদিকে প্রাপ্য নোটের মধ্যে রয়েছে, এটিও হচ্ছে চলতি সম্পদ। প্রাপ্য নোট হস্তান্তরযোগ্য দলিল, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট।
প্রাপ্য হিসাবকে স্থানান্তর করা যায় না বা হস্তান্তরযোগ্য নয়, কারণ প্রাপ্য হিসাব হচ্ছে মৌখিক স্বীকৃতি। কিন্তু প্রাপ্য নোট যেহেতু লিখিত প্রতিশ্রুতি, তাই এই লিখিত প্রতিশ্রুতিকে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বিক্রয় করা যায় বা হস্তান্তর করা যায়, তাই এটি হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল। এরপরে প্রাপ্য নোটেও মেয়াদ থাকতে পারে 2 মাস, 3 মাস বা 60 দিন, 90 দিন, এভাবে করে চুক্তিতে যত মাস উল্লেখ থাকবে সেটি থাকতে পারে। আর প্রাপ্য নোটের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রাপ্য নোটে সুদের হার উল্লেখ থাকতে পারে। অধিকাংশ সময় প্রাপ্য নোটে সুদ থাকে, যে পরিমাণ বা যেই হারে সুদ থাকবে সেই হারে সুদ ক্যালকুলেশন করতে হবে এবং নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর বা প্রাপ্য নোটের মেয়াদ শেষ হওয়ার পর যিনি প্রাপ্য নোটের ধারক তিনি সুদ সহ প্রাপ্য নোটের অর্থ পাবেন। এরপরে অন্যান্য প্রাপ্যাদির মধ্যে আমরা দেখব যে সকল প্রাপ্যাদি স্বাভাবিক কার্যক্রমের বাহিরে, সেগুলো হচ্ছে অন্যান্য প্রাপ্যাদি, যেমন প্রাপ্য লভ্যাংশ বা সুদ, প্রাপ্য বীমা দাবি, অগ্রিম প্রদত্ত বেতন বা ঋণ, আয়কর ফেরত এবং সরবরাহকারীকে যখন অগ্রিম প্রদান করা হবে সেগুলো ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রমের বাইরে অন্যান্য প্রাপ্যাদি হিসেবে স্বীকৃত হবে এবং এটাও হচ্ছে চলতি সম্পদ, অর্থাৎ যে কোনো প্রাপ্যই ব্যবসায়ের জন্য চলতি সম্পদ। এরপর আমরা দেখব প্রাপ্য হিসাবের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন প্রাপ্য হিসাবকে কিভাবে শনাক্ত করা হয়, প্রাপ্য হিসাবকে অতঃপর কিভাবে মূল্যায়ন করা হয় এবং সর্বশেষ প্রাপ্য হিসাবকে কিভাবে বিক্রয় করা যায়। এই তিনটি আমরা দেখব। শুরুতে আমরা দেখব প্রাপ্য হিসাবকে কিভাবে শনাক্ত করা হয়। প্রাপ্য হিসাব শনাক্ত করা বলতে বোঝায় প্রাপ্য হিসাবকে আমি কিভাবে আইডেন্টিফাই করব, রিকগনাইজ করব। প্রাপ্য হিসাবকে শনাক্ত করার প্রথম পদ্ধতি হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান যখন ধারে পণ্য বিক্রয় করে এবং পণ্যের মালিকানা যখন সে হস্তান্তর করে তখন এখানে প্রাপ্য হিসাব তৈরি হয় এবং প্রাপ্য হিসাবকে শনাক্ত করা হয়। অর্থাৎ যখন পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান কারো কাছে ধারে পণ্য বিক্রয় করে এবং সেই পণ্যটি হস্তান্তর করে তখনই প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। দ্বিতীয়ত, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যখন সেবা ধারে প্রদান করা হয় এবং সেবা প্রদান সম্পূর্ণ হয় তখনই প্রাপ্য হিসাব উদ্ভূত হয় এবং প্রাপ্য হিসাব শনাক্ত করা হয়। এখন আমরা প্রাপ্য হিসাব শনাক্তকরণের কিছু গাণিতিক সমস্যা দেখব এবং সেটির জাবেদা দেওয়ার চেষ্টা করব। উদাহরণ 1, নিউটেক্স সার্ভিসেস 2012 সালের মার্চ 1 তারিখে মাহিম ট্রেডার্সের নিকট 20,000 টাকার পণ্য ধারে বিক্রয় করে শর্ত 2/10 নিট 30। এখানে নিউটেক্স সার্ভিসেস মাহিম ট্রেডার্সের কাছে ধারে পণ্য বিক্রয় করে। ধারে পণ্য বিক্রয় করার কারণে এখানে প্রাপ্য হিসাব শনাক্ত হলো, তাই আমরা প্রাপ্য হিসাবের জাবেদা দিব, মার্চ 1 লিখব এবং জাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, 20,000 টাকা মূল্যমানের। এরপরের যে এক্সাম্পলটি রয়েছে, মার্চ 4 তারিখে মাহিম ট্রেডার্সের নিকট থেকে 2,000 টাকার পণ্য ফেরত আসলো। শুরুতে মাহিম ট্রেডার্সের কাছে আমি 20,000 টাকার পণ্য বিক্রয় করেছি, সেখান থেকে 2,000 টাকার পণ্য ফেরত আসার কারণে আমার প্রাপ্য হিসাব 2,000 টাকা পরিমাণ কমে যাবে, তাই আমি প্রাপ্য হিসাবকে 2,000 টাকা ধারা ক্রেডিট করব। অপরদিকে এটা যেহেতু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই ফেরতটা হচ্ছে বিক্রয় ফেরত, তাই বিক্রয় ফেরত হিসাবকে আমরা ডেবিট করব। তাহলে এখন আমাদের নিট প্রাপ্য হিসাব দাঁড়ালো 18,000 টাকা, কেননা শুরুতে আমি 20,000 টাকার ধারে পণ্য বিক্রয় করেছিলাম এবং শনাক্ত করেছিলাম প্রাপ্য হিসাব 20,000 টাকা, কিন্তু এর 3 দিন পরে মার্চ 4 তারিখে মাহিম ট্রেডার্সের কাছ থেকে 2,000 টাকার পণ্য ফেরত আসায় এখন আমার 2,000 টাকা পরিমাণ প্রাপ্য হিসাব কমে যাবে, তাই মার্চ 4 তারিখ থেকে আমার নিট প্রাপ্য হিসাব হবে 18,000 টাকা। এরপরে যে এক্সাম্পলটি আছে, মার্চ 11 মাহিম ট্রেডার্সের নিকট থেকে অবশিষ্ট অর্থ আদায় হলো। এখন এখানে শর্তটি লক্ষণীয়, সেটি হচ্ছে 2/10 এর অর্থ হচ্ছে 10 দিনের মধ্যে অর্থ পরিশোধ করলে 2% নগদ বার্তা পাবে মাহিম ট্রেডার্স। লেনদেনটি সংগঠিত হয়েছিল মার্চের 1 তারিখে। এর পরবর্তী 10 দিনের মধ্যে যদি অর্থ পরিশোধ করা যায় তাহলে 2% বার্তা দেয়া হবে মাহিম ট্রেডার্সকে। তাই 1 তারিখের মধ্যে 1 তারিখের পর
পরবর্তী 10 দিন, 10ম দিন হচ্ছে মার্চ 11, এবং 11 তারিখের মধ্যে বা 10 দিনের মধ্যে পরিশোধ করার কারণে মাহিম ট্রেডার্স এই যে নিট 18,000 টাকা আছে এখান থেকেও 2% নগদ বাট্টা পাবে। তাই আমরা এখানে জাবেদা করতে হবে নগদান হিসাব ডেবিট। যেহেতু আমি মাহিম ট্রেডার্সের কাছ থেকে অর্থ আদায় করেছি, নগদান হিসাব ডেবিট, তাকে বাট্টা দিয়েছি 360 টাকার। এখানে আমরা ক্যালকুলেশনটা দেখি। যেহেতু 18,000 টাকা আমার এখন নিট প্রাপ্য, তাই 18,000 টাকার 2% মাহিম ট্রেডার্সকে বাট্টা দিতে হবে 360 টাকা। তাই বাট্টা হবে 360 টাকা বাদ দিলে আমার নিট যে টাকা আমি পেলাম সেটি হচ্ছে 17,640 টাকা। যেহেতু মাহিম ট্রেডার্সের কাছ থেকে আমি 17,640 টাকা পেলাম আর তাকে 360 টাকা বাট্টা দিলাম, নগদান হিসাব ডেবিট হবে, প্রদত্ত বাট্টা ডেবিট, এবং এই যে 18,000 টাকার আমার প্রাপ্য হিসাব ছিল সেটি এখন কমে যাবে। যেহেতু আমার প্রাপ্য হিসাবের কাছ থেকে আমি পাওনা আদায় করে ফেলেছি, তাই প্রাপ্য হিসাবটি আর থাকছে না, এই প্রাপ্য হিসাবটি এখন ক্রেডিট করে দিতে হবে। এই হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব শনাক্তকরণ। এরপরে আমরা দেখব অনাদায়ী পাওনা বা কুরিন। প্রাপ্য হিসাবের সাথে জড়িত যে গুরুত্বপূর্ণ টার্মটি রয়েছে সেটি হচ্ছে অনাদায়ী পাওনা, যার আরেকটি নাম হচ্ছে কুরিন। প্রাপ্য হিসাবের যে অংশ আদায় হওয়ার সম্ভাবনা নেই বা আদায় করা সম্ভব নয় তাকে অনাদায়ী পাওনা বলে। আমরা জানি ধারে বিক্রয় করলে অথবা বাকিতে সেবা প্রদান করলে প্রাপ্য হিসাবের উদ্ভব হয়। এখন সারা বছর ধরে যে বাকিতে পণ্য বিক্রয় করা হয়, প্রাপ্য হিসাবের মধ্য থেকে কখনো কখনো একটি অংশ আদায় করা সম্ভব হয় না। যে পরিমাণ অর্থ সারা বছর ধরে আদায় করা সম্ভব হয় না সেই পরিমাণ অর্থকে আমরা বলতে পারি অনাদায়ী পাওনা বা কুরিন। এখন অনাদায়ী পাওনা বা কুরিন কেন হয় সে কারণগুলো এখানে উল্লেখ করা হয়েছে, যেমন খরিদ্দারের দেউলিয়াত্ব, আর্থিক অসচ্ছলতা, ব্যবসা বন্ধ হয়ে যাওয়া, কিংবা কোনো খরিদ্দারের আকস্মিক মৃত্যু হলে, অথবা যদি কোনো খরিদ্দার অর্থ প্রদানে অনিচ্ছা জ্ঞাপন করে তাহলে অনাদায়ী পাওনা বা কুরিন সৃষ্টি হতে পারে। অনাদায়ী পাওনা হলে যেহেতু আমি প্রাপ্য হিসাবের কাছ থেকে অর্থ আদায় করতে পারবো না, তাই এটি ব্যবসায়ের জন্য একটি নিশ্চিত ক্ষতি। তাই এটিকে আয় বিবরণীতে খরচ হিসেবে লিপিবদ্ধ করতে হবে। একটি উদাহরণ দেখি। আলিফ ট্রেডার্স মেসার্স মিম ট্রেডার্স এর কাছে 25,000 টাকার পণ্য ধারে বিক্রয় করে। নির্দিষ্ট সময়ের মধ্যে মিম ট্রেডার্স 20,000 টাকা পরিশোধ করে, কিন্তু আর্থিক সংকটের কারণে তিনি বাকি 5,000 টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়। অর্থাৎ আমরা মিম ট্রেডার্স এর কাছে 25,000 টাকার পণ্য বিক্রয় করেছিলাম, মিম ট্রেডার্স আমাদেরকে 20,000 টাকা ফেরত দিয়েছে, পরিশোধ করেছে, কিন্তু তার আর্থিক সংকটের কারণে তার কাছ থেকে আর 5,000 টাকা আদায় করা যায়নি এবং ভবিষ্যতেও এই অর্থ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা বলতে পারি আমাদের ব্যবসায়ের জন্য এই 5,000 টাকাই হচ্ছে অনাদায়ী পাওনা খরচ, এবং এটি একটি নিশ্চিত ক্ষতি। তাই এটিকে আমরা বিশ্বদায়ী বিবরণীতে পরিচালন খরচের অধীনে আমরা দেখাবো। এরপরে দেখব অনাদায়ী পাওনা সঞ্চিতি। যেহেতু আগে বলা হয়েছে ধারে বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয় এবং এই প্রাপ্য হিসাব থেকে নির্দিষ্ট একটি অর্থ কখনো কখনো আদায় করা সম্ভব হয় না, যেটিকে আমরা অনাদায়ী পাওনা বলি। এখন অনাদায়ী পাওনা যেহেতু ঘটবেই ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হলে, কিছু কিছু অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাবের মধ্যে থেকে আদায় সম্ভব নাও হতে পারে। প্রাপ্য হিসাবের কাছ থেকে যে পাওনা আদায় করা যায় না সেটাকে আমরা বলি অনাদায়ী পাওনা। এই অনাদায়ী পাওনার ক্ষতি পূরণ করার জন্য লাভের অংশ থেকে যদি সঞ্চয় করা হয় বা সঞ্চিতির ব্যবস্থা রাখা হয়, সেই সঞ্চিতিকে আমরা বলবো অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটি ক্ষতিপূরণের জন্য একটি খাত তৈরি করা হয়, এটিকে ভবিষ্যৎ ব্যবস্থা বলা হয় ক্ষতির বিপরীতে। অর্থাৎ অনাদায়ী পাওনা আমার সংগঠিত হলে ব্যবসায় যে ক্ষতি হবে সেই ক্ষতিটি পূরণ করার জন্য আমি লাভের একটি অংশ দিয়ে যদি আলাদা করে সঞ্চিতি হিসাব তৈরি করি, যাতে করে ভবিষ্যতে অনাদায়ী পাওনা হলে সেই সঞ্চিতি থেকে আমি ক্ষতিটি পূরণ করতে পারি, সেই লক্ষ্যে আমি অনাদায়ী পাওনা
সঞ্চিতির ব্যবস্থা রাখতে পারি। তাই এটিকে বলা হয় ভবিষ্যৎ ক্ষতির বিপরীতে একটি ভবিষ্যৎ ব্যবস্থা মাত্র। একটি উদাহরণ দেখব। আলিফ ট্রেডার্সের মোট প্রাপ্য হিসাবের পরিমাণ 1 লক্ষ টাকা। এই প্রাপ্য হিসাবের কাছ থেকে 10% টাকা পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তাহলে এই 1 লক্ষ টাকা 10% 10,000 টাকা পাওয়া যাবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে। এটি হচ্ছে আমার সম্ভাব্য ক্ষতি। তাই এই ক্ষতি থেকে বাঁচার জন্য বা ক্ষতি পূরণ করার জন্য আমি এই পরিমাণ টাকারই যদি আবার সঞ্চয়ের ব্যবস্থা করি, তাহলে আমার সেটি হয়ে যাবে অনাদায়ী পাওনার সঞ্চিতি। তাহলে যখনই প্রাপ্য হিসেবের কাছ থেকে কোনো টাকা আদায় করা যাবে কিনা সেটি নিয়ে সন্দেহ থাকবে, সেই সন্দেহ থেকেই যখন এর বিপরীতে আবার সঞ্চিতি করা হবে, সেটিকে আমরা বলতে পারি অনাদায়ী পাওনা সঞ্চিতি। এরপরে আমরা দেখব প্রাপ্য হিসাবকে কিভাবে মূল্যায়ন করা হয়। যেহেতু প্রাপ্য হিসাব ব্যবসায়ের চলতি সম্পদ এবং এটিকে আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন করা হয়, তাই অবশ্যই প্রাপ্য হিসাবকে কিভাবে মূল্যায়ন করতে হবে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রাপ্য হিসাবকে মূল্যায়ন করার 2টি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি অবলোপন পদ্ধতি এবং অন্যটি হচ্ছে ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। আমরা শুরুতেই দেখব প্রত্যক্ষ অবলোপন পদ্ধতি কি। এই পদ্ধতিতে যখন কোনো খরিদ্দার বা ক্রেতা টাকা পরিশোধ করতে পারবে না বলে নিশ্চিত হওয়া যায়, বা কোনো প্রাপ্য হিসাবের কাছ থেকে আমরা টাকা পাবো না বলে নিশ্চিত হই, তখন এই পাওনা টাকাকে ক্ষতি হিসেবে আমরা স্বীকার করি এবং স্বীকার করে উক্ত ক্ষতিকে কুঋণ বা অনাদায়ী পাওনা নামে অভিহিত করে হিসাবভুক্ত করি। এই পদ্ধতির মূল কথা হচ্ছে, যখন এই পদ্ধতিতে হিসাব রাখা হয় তখন অনাদায়ী পাওনাকে সরাসরি প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া হয়। এই কারণে এটিকে সরাসরি অবলোপন পদ্ধতি বা প্রত্যক্ষ অবলোপন পদ্ধতি বলা হয়। অর্থাৎ প্রত্যক্ষ অবলোপন পদ্ধতিতে যখনই অনাদায়ী পাওনা হবে বা প্রাপ্য হিসাবের কাছ থেকে যখনই টাকা আদায় করা সম্ভব হবে না, তখনই সাথে সাথে প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করতে হবে, প্রাপ্য হিসাবকে কমিয়ে দিতে হবে, প্রাপ্য হিসাবকে অবলোপন করতে হবে। এটি হচ্ছে প্রত্যক্ষ অবলোপন পদ্ধতির মূল কথা। এরপরে আমরা একটি উদাহরণ দেখি প্রত্যক্ষ অবলোপন পদ্ধতিতে। হামজা ট্রেডার্স ওসমান ট্রেডার্সের কাছে প্রাপ্য 1,000 টাকা আদায়যোগ্য নয় বলে সিদ্ধান্ত গ্রহণ করে। এখানে আমাকে 2টি জাবেদা দিতে হবে যদি আমি প্রত্যক্ষ অবলোপন পদ্ধতি অনুসরণ করি। শুরুতেই যে 1,000 টাকাকে আদায়যোগ্য নয় বা অনাদায়ী হিসেবে সিদ্ধান্ত নিলাম, সেটিকে আমি অবলোপন করব। একদিকে 1,000 টাকা অনাদায়ী বা আদায়যোগ্য না হওয়ার কারণে আমার ব্যবসায়ের খরচ বৃদ্ধি পেল বা ক্ষতি বৃদ্ধি পেল, অপরদিকে প্রাপ্য হিসাব কমে গেল, তাই অনাদায়ী পাওনা খরচকে আমি ডেবিট করব। যেহেতু এটি সরাসরি অবলোপন পদ্ধতি, তাই সরাসরি প্রাপ্য হিসাবকে 1,000 টাকা দ্বারা কমিয়ে ক্রেডিট করতে হবে। এবং দ্বিতীয়ত আমাকে যে জাবেদা দিতে হবে, বছর শেষে এই অনাদায়ী পাওনা খরচকে, এই 1,000 টাকাকে বন্ধ করে দিতে হবে। আমরা জানি সমাপনী দাখিলা দেওয়ার মাধ্যমে কোনো খরচকে বন্ধ করা হয়। খরচ বন্ধ করার জন্য যে সমাপনী দাখিলা দিতে হয় সেটি হচ্ছে আয় সারাংশ ডেবিট এবং অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। তো প্রত্যক্ষ অবলোপন পদ্ধতিতে এই 2টি জাবেদা দাখিলা দেয়া হয়। এরপরে আমরা দেখব ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতিতে কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। যেমন প্রথমত অনাদায়ী পাওনা অনুমান করা হয়। এই পদ্ধতিতে প্রতি বছর কতটুকু অনাদায়ী পাওনা হতে পারে সেটা অনুমান করা হয় এবং অনাদায়ী পাওনাকে খরচ হিসেবে আয়ের সাথে মিল করা হয়। আয়ের সাথে মিল করার অর্থ হচ্ছে আয় থেকে অনাদায়ী পাওনা বাদ দেয়া হয়। দ্বিতীয়ত অনাদায়ী পাওনা খরচের বিপরীতে সমপরিমাণ ভাতা বা সঞ্চিতি সৃষ্টি করা হয়, যেটি সরাসরি অবলোপন পদ্ধতিতে করা হয়নি। ভাতা বা সঞ্চিতি বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতিতে অনাদায়ী পাওনা খরচ অনুমানের পর ঠিক ওই পরিমাণ অর্থ সঞ্চিতির সৃষ্টি করা হয় এবং সঞ্চিতি সৃষ্টি করে একটি সমন্বয়ে জাবেদা দেয়া হয়। সেটি হচ্ছে
অনাদায়ী পাওনা ডেবিট এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এরপরে যখন সম্পূর্ণ নিশ্চিত হওয়া যায় যে প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা আর আদায় করা সম্ভব নয়, শুধুমাত্র তখনই প্রাপ্য হিসাবকে অবলোপন করা হয়। অর্থাৎ সঞ্চিতি পদ্ধতিতে শুরুতেই প্রাপ্য হিসাবকে ক্রেডিট করা হয় না, যেটি সরাসরি অবলোপন পদ্ধতিতে করা হয়েছিল। ভাতা পদ্ধতিতে শুরুতে অনুমান করা হয় যে বছরে এই পরিমাণ টাকা প্রাপ্য হিসাব থেকে আদায় নাও হতে পারে বা অনাদায়ী হতে পারে। দ্বিতীয়ত, যে পরিমাণ অর্থ অনাদায়ী হতে পারে সেই পরিমাণ অর্থের বিপরীতে সঞ্চিতি সৃষ্টি করা হয় এবং সমন্বয় দাখিলা প্রদান করা হয়। তৃতীয়ত, যখন নিশ্চিত হওয়া যায় যে আর আদায় করা সম্ভব নয়, শুধুমাত্র তখনই প্রাপ্য হিসাবকে অবলোপন করতে হয় এবং অবলোপন করার সময় যে জাবেদা দিতে হয় সেটি হচ্ছে অনাদায়ী পাওনার সঞ্চিতি ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। এই পদ্ধতিটি মিলকরণ নীতিকে অনুসরণ করে এবং প্রাপ্য হিসাব সমূহকে আর্থিক অবস্থার বিবরণীতে নিট আদায়যোগ্য মূল্যে প্রদর্শন করা হয়। এই পদ্ধতিতে বর্তমান আধুনিক পদ্ধতিতে যে হিসাব সংরক্ষণ করা হয় সেই হিসাব সংরক্ষণে ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে যে জাবেদা দাখিলাগুলো দেয়া হয় সেগুলো হচ্ছে, প্রথমত প্রকৃত অনাদায়ী পাওনা অবলোপন করা হয়, অর্থাৎ নিশ্চিতভাবে এই বছরে যেই প্রাপ্য হিসাবের যে অংশ আর পাওয়া যাবে না সেটিকে অবলোপন করতে হবে। অবলোপন করার জন্য জাবেদা দিতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। দ্বিতীয়ত, চলতি হিসাবকালে যে অনুমান করে নেওয়া হয় যে এই বছরে অনাদায়ী পাওনা হবে না, অনাদায়ী পাওনা আদায় হবে না এবং এর বিপরীতে যে সঞ্চিতি সৃষ্টি করা হয় সেই সঞ্চিতি সৃষ্টি করার জন্য একটি জাবেদা দিতে হবে, সেটি হচ্ছে অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। অতঃপর এই অনাদায়ী পাওনা খরচকে বন্ধ করার জন্য আরেকটি জাবেদা দিতে হবে, সেটি হচ্ছে আয় সারাংশ ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। আমরা এখন একটি উদাহরণের সাহায্যে প্রাপ্য হিসাবের যে সকল প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে বা হতে পারে সেই প্রশ্নগুলো দেখব এবং উত্তর করার চেষ্টা করব। শুরুতেই প্রশ্নটি পড়ছি। তাহমিম ট্রেডার্সের 2019 সালের একটি আংশিক রাওমিল নিচে প্রদত্ত হলো। ক্রমিক নং 1, প্রাপ্য হিসাবের পরিমাণ ডেবিট পাশে 50,000 টাকা, 2 অনাদায়ী পাওনা 2,000 টাকা, 3 অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,500 টাকা। এখানে প্রাপ্য হিসাব হচ্ছে প্রাপ্য হিসাবের প্রারম্ভিক ব্যালেন্স, অনাদায়ী পাওনা এটি হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি রাওমিলে যেটি দেয়া আছে এটিও পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নিচে বলা আছে প্রাপ্য হিসাবের 3,000 টাকা আদায়যোগ্য নয়, এটি হচ্ছে নতুন অনাদায়ী পাওনা, অর্থাৎ নতুন করে আর 3,000 টাকা আদায় করা সম্ভব নয়। তাহলে এই 2 নম্বরে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা এবং সমন্বয়ে যেই 3,000 টাকা আদায়যোগ্য নয় সেটি হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। এরপর বলা আছে অবশিষ্ট প্রাপ্য হিসেবে 10% অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করো। রাওমিলের ভিতরে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে সেটি হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং এখানে সমন্বয়ে যে 10% অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে বলা হয়েছে সেটি হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন করণীয় যে বিষয়গুলো পরীক্ষায় থাকতে পারে সম্ভাব্য সেগুলো হচ্ছে ক নম্বরে বলতে পারে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত নির্ণয় করো, অথবা বলতে পারে চার্জযোগ্য অনাদায়ী পাওনার পরিমাণ কত, অথবা বিশদায় বিবরণীতে অনাদায়ী পাওনা খরচকে কিভাবে প্রদর্শন করবে দেখাও। খ নম্বরে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, এটি থাকতে পারে এবং গ নম্বরে বলতে পারে আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব কিভাবে প্রদর্শন করবে দেখাও, অথবা অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব এবং প্রাপ্য হিসাব প্রস্তুত করা, অর্থাৎ আমাদেরকে খতিয়ান করতে বলবে। তাহলে এই গাণিতিক উদাহরণের সাহায্যে আমরা শুরুতেই ক নম্বরের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করব। ক নম্বরে আমাদেরকে করতে বলা হয়েছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করার জন্য আমাদেরকে
আমরা যদি আবার প্রশ্নে ফিরে যাই, নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতির 10%। এটা করার আগে আমাদেরকে এই প্রাপ্য হিসাব 50,000 টাকা থেকে আগে নতুন অনাদায়ী পাওনা অর্থাৎ যেটা আদায় করা সম্ভব নয় এই 3,000 টাকা, এটি বাদ দিয়ে নিতে হবে। অর্থাৎ এই প্রাপ্য হিসাব 50,000 টাকা থেকে এই 3,000 টাকা নতুন করে আদায় করা সম্ভব নয়, তাই আমাকে নিট প্রাপ্য হিসাব বের করতে হবে। 50,000 টাকা থেকে 3,000 টাকা বাদ দিয়ে তারপরে আমাকে 10% করলে অনাদায়ী পাওনার সঞ্চিতি বের হয়ে যাবে। তাহলে এখানে দেখো, প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদায়ী পাওনা 3,000 টাকা বাদ দেওয়া হলো, তারপর 10% করলে আমার নতুন সঞ্চিতি হলো 4,700 টাকা। এরপরে ক নম্বরে এটাও থাকতে পারে, চার্জ যোগ্য অনাদায়ী পাওনা কত, অথবা বিশদায়ী বিবরণীতে অনাদায়ী পাওনা খরচকে কিভাবে প্রদর্শন করবে সেটি দেখাও। দুটির উত্তর একই, তবে প্রশ্ন ভিন্ন ভিন্ন ভাবে। তাহলে আমরা বিশদায়ী বিবরণীতে কিভাবে প্রদর্শন করব সেটি দেখালাম। যদি চার্জযোগ্য অনাদায়ী পাওনা পরিমাণ কত সেটা দিয়ে করতাম, এভাবেই করতে হতো, তবে বিশদায়ী বিবরণীর ছক না আঁকলেও আমাদের হতো, অথবা এখানে বিশদায়ী বিবরণী আমরা না লিখলেও সেটি হতো। আমরা এখানে কিভাবে বিশদায়ী বিবরণীতে প্রদর্শন করব সেটির মাধ্যমেই দেখালাম। তাহলে বিশদায়ী বিবরণীর ছকটা করলাম, লিখলাম তাহমিম ট্রেডার্স বিশদায়ী বিবরণী, বিবরণ টাকা টাকা। শুরুতেই আমরা লিখব অনাদায়ী পাওনা যেটি রাও মিলে ছিল, এটি হচ্ছে রাও মিলে আছে 2,000 টাকা, অর্থাৎ পুরাতন অনাদায়ী পাওনা 2,000, যোগ নতুন অনাদায়ী পাওনা যেটি সমন্বয় ছিল, ক নম্বরও আমরা এটা ব্যবহার করেছি, যোগ নতুন অনাদায়ী পাওনা 3,000 টাকা। এরপরে যোগ নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি যেটা আমরা ক নম্বর একটু আগে বের করলাম 4,700 টাকা। সেখান থেকে আমরা বাদ দিব পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটি রাও মিলের ভিতরে দেয়া আছে। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিতে হবে, তাই এখানে ব্র্যাকেট দেয়া হলো। এই সবগুলো যোগ বিয়োগ করলে আমাদের চার্জ যোগ্য অনাদায়ী পাওনা খরচ, অথবা আমরা বিশদায়ী বিবরণীতে যেই খরচটা দেখাই 5,200 টাকা বের হয়ে যাবে। এখন এই 5,200 টাকার জন্য যখন আমরা জাবেদা করব, এই 5,200 টাকার জন্য দুইটি জাবেদা দিতে হবে। আমরা জাবেদা করলে সেটি দেখাবো কেন এই টাকার জন্য দুটি জাবেদা দিতে হয়। তাহলে আমরা দেখলাম ক নম্বরে কিভাবে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি বের করে। এরপর অথবাতে দেখলাম চার্জযোগ্য অনাদায়ী পাওনা অথবা বিশদায়ী বিবরণীতে কিভাবে অনাদায়ী পাওনা দেখানো হয় সেটি আমরা জানলাম। এরপরে আমরা জাবেদা দাখিলা দেখব, খ নম্বরে যেটি থাকতে পারে। যেহেতু আগে আমরা বলেছি 5,200 টাকার জন্য আমরা দুটি জাবেদা দিব, এটি হচ্ছে বিশদায়ী বিবরণীতে অনাদায়ী পাওনা খরচ। এই অনাদায়ী পাওনা খরচের জন্যই সঞ্চিতির ব্যবস্থা করা হয়, তাই এটি একদিকে অনাদায়ী পাওনা খরচ ডেবিট হবে, সঞ্চিতি হবে ক্রেডিট। আমরা যদি জাবেদায় ফিরে যাই, এই দ্বিতীয় জাবেদায় এটি দেখানো হয়েছে অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, যেটি বিশদায়ী বিবরণীর থেকে এসেছে 5,200 টাকা। এখন এই অনাদায়ী পাওনা খরচকে বছর শেষে বন্ধ করতে হয়। তৃতীয়তে আমি যে জাবেদা করেছি সেটা অনাদায়ী পাওনা খরচকে বন্ধ করার জন্য আয় সারাংশ ডেবিট করতে হবে এবং অনাদায়ী পাওনা খরচকে যেটি আগে ডেবিট ছিল ক্রেডিট পাশে দিয়ে দিলে বন্ধ হয়ে যাবে, ব্যালেন্স জিরো হয়ে যাবে এবং টাকাও হবে একই পরিমাণ। তাহলে আমরা বিশদায়ী বিবরণীর যেই অনাদায়ী পাওনা খরচ চার্জযোগ্য সেখান থেকে দুইটি জাবেদা হবে দেখালাম, এবং প্রথম জাবেদা হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে প্রকৃত অনাদায়ী পাওনা অবলোপন। এখন প্রকৃত অনাদায়ী পাওনা কি সেটা আমরা প্রশ্ন থেকে দেখে আসি। প্রকৃত অনাদায়ী পাওনা হচ্ছে এই যে অনাদায়ী পাওনা যেটা রাও মিলে আছে এবং এখানে যে 3,000 টাকা আদায়যোগ্য নয় সমন্বয় বলা আছে, এই দুইটা অনাদায়ী পাওনা নিশ্চিতভাবে প্রাপ্য হিসাব থেকে পাওয়া যাবে না। এই দুইটা অনাদায়ী পাওনাকেই বলা হয় প্রকৃত অনাদায়ী পাওনা। এই দুইটার মোট যোগফল হবে পুরাতন অনাদায়ী পাওনা 2,000 টাকা এবং নতুন অনাদায়ী পাওনা 3,000 টাকা। মোট 5,000 টাকার জন্য প্রাপ্য হিসাবকে আমরা অবলোপন করব। প্রাপ্য হিসাব অবলোপন করার জন্য যেহেতু আমরা সঞ্চিতি পদ্ধতিতে অঙ্কটি করছি, তাই সঞ্চিতি অবলোপন করার জন্য অনাদায়ী পাওনার সঞ্চিতি ডেবিট হবে এবং প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। কেননা আমরা বলেছিলাম যখন নিশ্চিতভাবে অনাদায়ী পাওনা
অনাদায়ী পাওনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে তখন আমি এর আগে যে সঞ্চিতি করেছিলাম সেই সঞ্চিতি থেকে এই ঘাটতিটি পূরণ করতে হবে। অর্থাৎ সঞ্চিতি পদ্ধতিতে আমার খরচের বিপরীতে যে সঞ্চয় করা হয়, পরবর্তীতে যখন আমি নিশ্চিত হই আর এই পরিমাণ অর্থ আদায় করা যাবে না, তখন আমি ওই সঞ্চিতিকে ডেবিট করে দিই, অর্থাৎ ওই সঞ্চিতি থেকে ঘাটতিটি পূরণ করি এবং ওই পরিমাণ অর্থ দ্বারা প্রাপ্য হিসাবকে আমি ক্রেডিট করি। তাহলে আমরা আমাদের 3টি জাবেদা প্রশ্ন থেকে কিভাবে জাবেদা করতে হবে দেখলাম। এরপরে ঘ নম্বরে আমরা দেখব যে প্রাপ্য হিসাবকে কিভাবে আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন করা হয়। আমরা আর্থিক অবস্থার বিবরণীর যে চ্যাপ্টারটি করেছি সেখানেও প্রাপ্য হিসাবের সাথে যে যোগ বিয়োগ ছিল সেগুলো আমরা আগেই জানি। যখন প্রশ্নে বলা থাকবে যে আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব দেখাও, তখন আমরা এভাবে একটি ছক করব, তাহমিম ট্রেডার্স আর্থিক অবস্থার বিবরণী, আমরা লিখব প্রাপ্য হিসাব, যেটি প্রশ্নে দেওয়া ছিল 50,000 টাকা। সেখান থেকে নতুন 2টা আইটেম আমরা বাদ দিব। নতুন আইটেম বলতে সমন্বয়ে যে নতুন অনাদায়ী পাওনা ছিল 3,000 এবং 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা আমরা ক নম্বরে বের করেছিলাম, এই নতুন 2টা বাদ যাবে। প্রাপ্য হিসাব থেকে পুরাতন আইটেমগুলো যোগ বিয়োগ হয় না। প্রাপ্য হিসাবের সাথে সমন্বয়ে যে নতুন আইটেম থাকে, নতুন অনাদায়ী পাওনা এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই 2টা আর্থিক অবস্থার বিবরণীতে গিয়ে এই 2টাকে বাদ দিতে হয়। তাহলে আমাদের নিট প্রাপ্য হিসাব দাঁড়ালো, এখানে ভুল দেয়া আছে, 50,000 থেকে যখন 3,000 চলে যাবে 47,000, 47 থেকে 4,000 চলে গেলে হবে 43,000, 43,000 থেকে 700 গেলে হবে 42,300, অর্থাৎ এখানে আমার উত্তর হবে 42,300 টাকা। তাহলে আমার আর্থিক অবস্থার বিবরণীতে নিট প্রাপ্য হিসাবের পরিমাণ হবে 42,300। আশা করছি আজকে এই অঙ্কটি আমরা বুঝতে পেরেছি। আজকে আমাদের এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।